গুড আফটারনুন ফ্রেন্ডস, চলে এসেছি আপনাদের কাছে লাইভে। আপনারা জয়েন করে নিন ধীরে ধীরে। নির্ধারিত সময় দিইনি আজকে, বলেছিলাম জাস্ট যে বিকালে লাইভে আসছি। চলে আসুন আপনারা। হ্যালো, হ্যাঁ আসছেন, আসুন আসুন আসুন। আসুন আসুন আসুন, আপনারা হতাশাগ্রস্ত হয়ে আছেন। চুন থেকে পান খসলেই আপনারা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এই তো পারমিতা বর্মন অপেক্ষায় ছিলাম, বলুন। বলবো মধুমিতা ঘোষ, আছি স্যার। এমডি সুরাজউদ্দিন শেখ, মামা তোমার অপেক্ষাতে ছিলাম। ঠিক আছে, আমিও কোনো নির্দিষ্ট সময় দিইনি আজকে, বলেছিলাম বিকালে আসব। বিকালে এসে গেছি, এখন বিকাল সন্ধ্যা পর্যন্ত বিকাল। আসুন আসুন, 38 জন এসছেন, আরও আসুন আপনারা। ঠিক আছে, পার্থ জোয়ারদার 3টে হাসির রিয়াক্ট দিয়েছেন। হাসির রিয়াক্ট সম্বন্ধে একটা খবর দেখেছেন তো? হাসির রিয়াক্টটাকে অনেকে কেমনভাবে গ্রহণ করেন। হাসির রিয়াক্ট দেওয়ার কারণে 20 কিলোমিটার দৌড় করিয়ে একজনকে গুলি করেছে। 20 কিলোমিটার দৌড় করিয়ে একজনকে গুলি করিয়েছে হাসির রিয়াক্ট দেওয়ার কারণে। কে কেমনভাবে কোন রিয়াক্টটা গ্রহণ করে বোঝা মুশকিল। আমি তো সব কিছু গ্রহণ করার মতো প্রস্তুতি নিয়ে ফেলেছি আর তৈরি হয়ে গিয়েছি, কারণ আপনাদের মানসিকতা তো আমি দেখে নিয়েছি। পান থেকে চুন খসলেই আপনারা সব দ্বিধাবিভক্ত হয়ে পড়েন। একতাবদ্ধ প্রজাতি আপনারা নন। যে যেমন খুশি নাচায় আপনারা নাচতে ভালোবাসেন। ঠিক আছে, কে কেন নাচাচ্ছে সেটা অ্যানালিসিস করার মতো ক্ষমতা আপনাদের নেই। আপনারা একটু বিচার বিশ্লেষণ করে দেখেন না যে ইনি এখন আমাদেরকে নাচাচ্ছেন, এই নাচানোর পিছনে এনার স্বার্থটা কি, এইটা আপনারা একটু ভেবে দেখেন না। সেক্ষেত্রে প্রতিবার আমি বলে দিচ্ছি, একদম টেনশনের কোনো কারণে সবকিছু একদম ওকে রয়েছে, সেই জায়গায় সবকিছু পৌঁছে দিয়েছি আমরা। পুরো দাবাংয়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছি আমরা। দাবাংয়ের ভূমিকায় অবতীর্ণ হয়ে যেখানে ছুঁচ গলে না সেখানে একদম সুন্দরভাবে ট্রাক্টর চালিয়ে দিয়েছি, তাও কি 100 কিলোমিটার গতিতে। তারপরেও যদি আপনারা এই ধরনের কথাবার্তা বলেন আর কেউ কোনো পিন মারলেই আপনারা যে বেঁকে বসেন, এটা খুব ভালো জিনিস নয়। এই জিনিসটা কিন্তু আমাকে হার্ট করে। যাই হোক, ফাইল নিয়ে আমি কখনো কোনো কথা বলিনি, কিন্তু গতকাল এক নেতার ভিডিও বার্তার পরিপ্রেক্ষিতে আমি আজকে ফাইল সম্বন্ধে কথা বলছি। ফাইল নিয়ে ইতিপূর্বে আমি কোনোদিন কোনো কথা বলিনি, কিন্তু এখন বলছি, কারণ ফাইল সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে ডিমোটিভেটেড করা হয়েছে, আপনাদেরকে একটা ভ্রান্ত ধারণা দেওয়া হয়েছে, আর আপনারা সেই ধারণা নিয়ে হতাশাগ্রস্ত। যাই হোক, তাই আমি ফাইল সম্পর্কে বলতে বাধ্য হলাম। ফাইল 100% আছে, শুধু আছে নয়, ফাইলকে আমরা এমন মোবিলাইজ করে এমন গতি দিয়েছি যে ফাইল রকেটের গতিতে গন্তব্যে পৌঁছে গিয়েছে মাননীয়ার নির্দেশে। এবং মাননীয়ার নির্দেশে যেখানে এটা হয়েছে, এবং বারবার মাননীয়ার কথা আমি বলি, আপনারা কি মনে করেন মাননীয়া কি কোনো ছেলে খেলার বিষয়বস্তু, নাকি মাননীয়াকে নিয়ে কেউ কোনো ভ্রান্ত ধারণা ফেসবুক লাইভে এসে দিতে পারে? তাহলে যেখানে ফাইলের কথা উঠেছে এবং কোনো এক নেতা বলেছেন ওসব ফাইলের বিষয়, কোথাও কোনো ফাইল নেই।
100% ফাইল আছে, মাননীয়ার নির্দেশে ফাইল সাবালকত্ব প্রাপ্ত হয়েছে। এক কথায় ডিটেলটা আমি বুঝিয়ে দিলাম, ফাইল সাবালকত্ব পেয়ে গিয়েছে। আর যদি আমার কথা মিথ্যা হয় তাহলে শিক্ষামন্ত্রী অন্তত একটা বিবৃতি দিক, দিয়ে বলুক যে হ্যাঁ ইনি মিথ্যা কথা বলেছেন, ইনি পার্শ্ব শিক্ষকদের আবেগ নিয়ে খেলা করেছেন, ব্যাস। কিন্তু উনি কখনোই বলবেন না, কারণ ওনাকে কমিটি যে ভুল এবং ভ্রান্ত ধারণা এতদিন দিয়ে এসেছিলেন তার পরিপ্রেক্ষিতে হয়তো উনি কখনো একটা কথা বলেছিলেন যেটা আপনাদের ভালো লাগেনি। কিন্তু মানুষ হিসেবে নিঃসন্দেহে উনিও ভালো মানুষ এবং আপনাদের প্রতি সহানুভূতিশীল, ওনাকে বোঝানো হয়নি ঠিক বিষয়টা। যাই হোক, তাই জন্য আমরা যে দায়িত্বে অবতীর্ণ হয়েছিলাম সে দায়িত্ব কমপ্লিট করে দিয়েছি এবং ফাইলের কথা যিনি যা বলেছেন তার কথাটাকে আমি 100% নস্যাৎ করে দিচ্ছি, নস্যাৎ করে বলে দিচ্ছি যে ফাইল একেবারে মাননীয়ার নির্দেশে সাবালকত্ব প্রাপ্ত হয়েছে। আমার মুখে কথা বসিয়ে অনেক নেতা অনেক ধরনের কথাবার্তা বলেন, যারা আন্দোলনে বিশ্বাসী তারাও পর্যন্ত আজকে শান্ত হয়ে গিয়েছেন, তারাও আজকে অপেক্ষায় রয়েছেন, তারাও সুদিনের প্রহর গুনছেন, আপনারা তাও বুঝতে পারছেন না। আর আপনাদের যে একদা প্রিয় যে জাফর ভাই জাফর ভাই, ওনাকে আমি এই নামে ডাকতাম না, কিন্তু এই নামটা উনি আমার কাছ থেকেও অর্জন করে নিয়েছেন। বিভিন্ন ধরনের কটূক্তি করে বা বিভিন্ন ধরনের মন্তব্য করে উনি এই নামটা আমার কাছ থেকে উপহার নিয়েছেন। তো আমি কোনো খারাপ নামে অভিহিত করি না তাকে, আমি তাকে জাফর ভাই বলি। ফাইলের গল্প যদি মিথ্যা হয় আর জাফর ভাই যদি বলে থাকেন ফাইল বঙ্গোপসাগরের তলায়, তাহলে নেতাজি ইন্ডোর করার জন্য জাফর ভাই চাঁদা তুলছেন কেন? উনি একটু চেষ্টা করেছিলেন যাতে একটু লেট হয়, লেট হলে আমরা বলবো যে আমরাই তড়িঘড়ি করে এই সমস্ত ব্যবস্থা করে এইভাবে এটা পাশ করে দিয়েছি। কিন্তু তাই জন্য নেতাজি ইন্ডোর করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি ভিতরে ভিতরে, তাহলে সেটাও তো একটা দিক। আর জিও প্রকাশ হতে চলেছে এই কথাটা যদি সত্যি না হয়, তাহলে যিনি এই জিওর কথা বা ফাইলের কথা নস্যাৎ করেছেন তাকে অন্য এক মঞ্চের একাধিক নেতারা ঘন্টায় ঘন্টায় লাইভে এসে তাকে আচ্ছাভাবে ধুয়ে দিলেন কেন? আপনাদের কি মনে হয় এই যে এসপিডি সাহেব উনি কি মিথ্যে কথা বলেছেন? উনি কি মিথ্যে কথার লোক? উনি তো এতদিন স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছিলেন যে আপনারা কোর্ট থেকে বুঝে নিন, আপনারা মামলা করেছেন কোর্ট থেকে বুঝে নিন, একদম লাইনের কথা বলেছে। ওই জায়গায় আমি থাকলে আমিও হয়তো তাই বলতাম যে মামলা করেছে যখন কোর্টে দেখা হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেখানে তিনিও আপনাদের প্রতি সহানুভূতিশীল মানসিকতা দেখাচ্ছেন, খাতির যত্ন করছেন, সুস্থ স্বাভাবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের সাথে ভালো ব্যবহার করছেন এবং ফাইল নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছেন আপনাদেরকে, অন্য এক মঞ্চের নেতারা ফাইল নাম্বার পর্যন্ত এনেছেন, ওখান থেকে সেই দাবি করেছেন, এগুলো কি মিথ্যে কথা? তারা সরাসরি আপনাদের মতো যারা কটূক্তি করেন, বক্রোক্তি করেন, আপনাদের মতো ঘরে বসে উন্নয়ন বিরোধী কার্যকলাপে তারা পটু নন। তারা হয়তো পার্শ্ব শিক্ষকদেরকে একত্রিত করতে পারেননি বলে সমগ্র শিক্ষার সমস্ত সেক্টরকে নিয়ে গিয়েছিলেন। এটাই একটা ব্যাপার যে ড্যামেজ কন্ট্রোলটা করার জন্য পরবর্তীকালে আমাকেও মাঠে নামতে হয়। আমরা মাঠে নেমেছি এবং সেক্ষেত্রেও আমরা সফল। সেক্ষেত্রে তারাও তো উন্নয়নপন্থী, তাদের তো আর অন্য কোনো দোষ দেখতে পাই না। হ্যাঁ, একটা দোষ দেখতে পেয়েছিলাম, যে কারণে আমিও তাদেরকে মাঝে মধ্যে ট্রোল করি, যে তারা একবার বলেছিলেন যে আমরা ওই টিএমসির বি টিম, সরকারের বি টিম, কিন্তু পরবর্তীকালে সেটাও আপনারা প্রমাণ পেয়েছেন যে আমরা বি টিম নয়, আমরা হলাম নিরপেক্ষ টিম। আমরা যে কাজটা ধরি সে কাজটা করে দেখাই, একটার পর একটা দাবাং কাজ আমরা করে দেখাই। আমরা সেই লোক, সব কাজ সামাজিক মাধ্যমে বা
গণমাধ্যমে প্রচার হয় না। হ্যাঁ, প্রচার হয়, প্রকাশ হয়, কিন্তু তার পিছনে যে কলকাঠি নাড়াটা আমাদের, সেটা কেউ জানে না। তাই জন্য আমরা আজও পর্যন্ত পর্দার আড়ালেই রয়ে গেছি। থাকবো পর্দার আড়ালে, পর্দার আড়ালে থাকতে আমরা পছন্দ করি। পর্দার আড়ালে থেকে কাজ করার আলাদা আলাদা মজা আছে। কিন্তু আপনাদেরকে সান্ত্বনা দিতে গিয়ে আর আপনাদের ওই ভগ্ন মনোবল দশাটাকে কাটানোর জন্য বারবার আমাদেরকে সামনে আসতে হয়, আমাকে সামনে আসতে হয়। সেই জায়গা থেকেই পর্দার আড়ালে আপনারাই আমাকে টেনে বার করেছেন মাত্র, আর অন্য কিছু নয়। আমরা পর্দার আড়ালে থেকে বড় বড় কাজ পাঠাতে পছন্দ করি। আর এর আগেও বলেছি, যারা আমার চরম শত্রুও আছেন তারা এসে দেখে যান যে কী কী অ্যাক্টিভিটিস আমাদের রয়েছে। রাজ্য রাজনীতি তো দূরের কথা, পুরো ভারতবর্ষের রাজনীতির উপরে আমাদের এফেক্ট রয়েছে। এবং আমরা এমন এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিই যে রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত আমাদের সেই অবাধ গতি, অবাধ বিচরণ রয়েছে। কাছে আসছেন না, আমার ব্যথাও মরছে না, আর প্রকৃত বিষয়গুলো আপনাদেরকে জানাতে পারছি না। এবার কোনো ইন্টারনাল ম্যাটার, সেটা তো আমি ফেসবুকে বা কোনো সামাজিক মাধ্যমে আপলোড করে বলতে পারি না, এই দেখুন আমার কত মোটা লেজ আছে, সেটা আমি পারি না। কিন্তু আপনারা সেই জায়গা থেকে বলেন। আবার আজকে কে একজন পোস্ট করেছেন, উনি নাকি নিরপেক্ষ, উনি নাকি টিএমসি নন। তাহলে কিভাবে কাজটা হবে বলুন তো দেখি? ব্যক্তিগত পরিসরে আমি অবশ্যই টিএমসি, কিন্তু কোনো সাংগঠনিক পরিসরে আমি বলেছি আমি নিরপেক্ষ। এবং সেই সাংগঠনিক পরিসরে সেই কাজটা সমাপ্ত করার জন্যে নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ হয়ে, যদি না হতো তাহলে প্রয়োজনে বিরোধী হওয়ার প্রয়োজন যদি থাকতো, তাহলে শুধুমাত্র আপনাদের এতগুলো পরিবারের স্বার্থে আমি বিরোধী হতেও রাজি ছিলাম। কিন্তু সেক্ষেত্রে তার কোনো প্রয়োজনীয়তাই আমি লক্ষ্য করতে পারিনি, যে বিরোধী হওয়ার কোনো দরকারই নেই। সরকার যথেষ্ট মানবিক, সরকার যথেষ্ট ভালো, আপনাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। এবং ঠিক যখন সহানুভূতিশীল পদক্ষেপ সরকার নিতে চলেছে আমাদের পরিপ্রেক্ষিতে, আমাদের আবেদনে সাড়া দিয়ে, ঠিক সেই সময় মানে সাম্প্রদায়িক দলের আশ্রয়ে বিজেপি, নাম ধরে বলছি, বিজেপি দলের সুড়সুড়িতে যারা এই ধরনের একটা চক্রান্ত করেছেন যে পার্শ্ব শিক্ষকদের পরিবারকে রাস্তায় নামিয়ে তাদের হাতে থালাবাটি দিয়ে বিকাশ ভবন এবং কালীঘাটে দরজায় দরজায় ভিক্ষা করতে পাঠাবো, সরকারের ভাবমূর্তি নষ্ট করব আমরা, তাদের সেই পরিকল্পনা বা সেই স্বপ্নটা আপাতত স্বপ্নের জায়গায় থাকবে। কারণ সরকার আপনাদের জন্য এত মানবিক পদক্ষেপ নিতে চলেছে যে আপনাদের সেটা করার প্রয়োজনীয়তা পড়বে না। আর 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 আপনারা সে পথে যাবেন না। অবশ্যই আপনারা বিচক্ষণ, আপনারা সমস্ত কিছু সম্যকভাবে উপলব্ধি করতে পারেন, সেটা বুঝেছি। তার মধ্যে চালের মধ্যে কাঁকড় থাকে না এটা তো নয়, চালের মধ্যে কাঁকড় থাকে। যেমন এই এসএসসি কাণ্ডে কাঁকড়ের আধিক্যতাটা একটু বেশি ছিল, সে কারণে পুরো চালটাই বাতিল, রান্না ক্যান্সেল হয়ে গিয়েছে। কিন্তু চালে কাঁকড় থাকতেই পারে। তো আপনাদের মধ্যেও কাঁকড় আছে। শুভঙ্কর গেইন, স্যার সাদা রঙের জামা পরলে আপনাকে খুব কিউট লাগে। সাদা আমার ফেভারিট, আমি শার্ট ম্যাক্সিমাম সাদা পরি। তো যাই হোক, এসপিডি উনি ফেক কথা বলা লোক নয়। তিনি এতদিন কেমন ব্যবহার করেছিলেন তাও আপনারা লক্ষ্য করেছেন। তাই একদল যারা সরকারের বিরোধিতা করতে চলেছেন বা চাইছেন, তারা খুব নগণ্য সংখ্যক। তাদের ওই নগণ্য সংখ্যক ভূমিকা নিয়ে সরকারের বিরোধিতায় নেমে কোনো লাভ হবে না, ক্ষতি ছাড়া লাভ হবে না, আর তার কোনো প্রয়োজনীয়তা নেই। যেহেতু সরকার আপনাদের প্রতি সহানুভূতিশীল পদক্ষেপ নিতে চলেছে, তাই বলছি ওই দু চার গাছা নিয়ে সরকারের বিরুদ্ধে নাচতে নেমে আর ফের একটা কোনো অঘটন ঘটুক, সেটা আশাপ্রদ নয়, সেটা অনভিপ্রেত। তাই বলছি আপনারা শান্ত সংযত থাকুন। আমরা যে কথা দিয়েছিলাম সে কথা রাখার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি। এবং আমাদের কথা কত বাস্তব সেটা আপনারা অনেকেই রয়েছেন, যে সকল পার্শ্ব শিক্ষক ভাই বোনেরা, দাদা দিদিরা রয়েছেন আপনারা আমার সাথে যুক্ত বিভিন্ন মাধ্যমের দ্বারা, তাদের অনেকেই আবার আমাকে ফোন করেছিলেন গতকালই, ইতিপূর্বেও ফোন করেছিলেন। তাদের অনেকের রিলেটিভ নবান্নে, অনেকের রিলেটিভ বিকাশ ভবনে, শিক্ষা দপ্তরের বিভিন্ন পদে আধিকারিক হিসাবে রয়েছেন। থাকে তো, আধিকারিকদের সাথে কোনোভাবে আত্মীয়তা সূত্র বা পরিবেশ
অনুযায়ী একটা পরিচিতি থাকে নাকি, তেমন অনেকেই রয়েছেন। যখন ওই এক বাবু বললেন যে ফাইলের কোনো ব্যাপার নেই, ফাইল ব্যাপারটাই পুরো ভ্রান্ত, হ্যাঁ এর আগে জিও ঘোষণা হয়েছে কিন্তু সেক্ষেত্রে ফাইলের বিষয় ছিল না, এক্ষেত্রেও তেমন যদি হয় আমরা সেই চেষ্টা করছি। ঠিক আছে, যেটা মানুষ যেভাবে যাকে অ্যানালিসিস করবে সেটা সেভাবেই অ্যানালিসিস হবে, মানুষ সেটা বুঝতে পারবে কার কোন কথার পিছনে কি অভিসন্ধি লুকিয়ে রয়েছে সেটা মানুষ নিশ্চয়ই ধরে ফেলবে। আর আমার কথার পিছনেও তো আপনারা আবার অনেক অভিসন্ধি খুঁজে পান দু একজন, তাই এক্ষেত্রে কি যে বলি মাঝে মধ্যে বলা বন্ধ হয়ে যায় আপনাদের ভূমিকা দেখে। কৃতজ্ঞতা বোধ জিনিসটা অনেক বড় জিনিস, এমনকি কৃতজ্ঞতা বোধটা যদি থাকে তাহলে মানুষের সাথে মানুষের কোনো ঝামেলা অশান্তি হয় না, কিন্তু সেটা সব জিনিস সবার কাছ থেকে আশা করাও যায় না। বিশেষ করে যেখানে আপনারা একটা দ্বিধা বিভক্ত জাতি, ইতিপূর্বে আপনাদেরকে অনেক সংগঠন একত্র করার চেষ্টা করেছিল কিন্তু একত্র হওয়ার নয়, আপনারা একত্র কখনো হতে পারবেন না। তাই আমাদের মতো দাবাং পার্টনার ছাড়া আপনাদের তরি তীরে ভাড়ানো খুব মুশকিল ছিল, কিন্তু বারবার বলছি তরি তীরে ভিড়ে গিয়েছে। আমরাই ড্রাইভিং করেছি, আমি নিজে হাতে ড্রাইভিং করে ভিড়িয়ে দিয়েছি। কি মনে করছেন আপনারা? চোখে চোখ রেখে এই ধরনের সত্যি কথা কজন বলতে পারে? আপনারা অ্যানালিসিস করতে পারেন না? কি বলবো, কিছু বলার নেই। কেউ হয়তো সামান্য কিছু বলেছে, তাতে হতাশাগ্রস্ত হয়ে গিয়েছেন, আর এই হতাশাগ্রস্ত হওয়ারও যথার্থ কারণ রয়েছে সেটা বুঝতে পেরেছি। আমাদের জাফর ভাই, যিনি দীর্ঘদিন ধরে আপনাদেরকে হতাশার সাগরে নিমজ্জিত করে রেখেছে, তার কারণ কি এই হচ্ছে সেই হচ্ছে তখন হচ্ছে অমুক সময় হচ্ছে, কিন্তু আদৌ হয়নি। তাই এখন প্রকৃত যখন পালে বাঘ পড়েছে তখনও ভাবছেন যে শুধু বলচাল হচ্ছে আর অন্য কিছু হচ্ছে না, শুধু কথা হচ্ছে, কাজ হচ্ছে না। কাজ হচ্ছে কিনা সেটাও তো আপনারা ইতিপূর্বে চোখ কান খুলে রেখে লক্ষ্য করতে পেরেছেন। সেই বলেছিলাম না, সম্রাট আলেকজান্ডার বলেছিল যে সত্যি আর মিথ্যে তফাৎ মাত্র 4 আঙুল। কি? চোখ আর কানের ডিস্টেন্স 4 আঙুল। যেটা চোখে দেখা যায় এবং কানে শোনা যায় সেটা সত্যি। তা আপনারা চোখে দেখেছেন, কানে শুনেছেন, সামাজিক মাধ্যমে শুনেছেন, বাস্তবের মাটিতে এসে শুনেছেন, সব কিছু আপনারা করেছেন, তারপরেও এই ধরনের কথা। আচ্ছা, যে সমস্ত পার্শ্ব শিক্ষকের আত্মীয় বা পরিচিতরা বিকাশ ভবন এবং নবান্নে শিক্ষা দপ্তর বা বিভিন্ন উল্লেখযোগ্য দপ্তরে চাকরি করেন, তারাও সামাজিক মাধ্যমে খবর নজর রেখেছে। আর এই আমার এই ফেসবুক পেজে কি মনে করছেন শুধু আপনারা নজর রেখেছেন? রাজ্যের সর্বোচ্চ মহল আমার এই ফেসবুক পেজে নজর রেখেছে প্রতি মুহূর্তে। সেটা আপনারা না জানলে আমি খুব ভালোভাবে জানি, কারণ বিভিন্ন মারফত এবং বিভিন্ন কিছু কথার মারফত আমরা সেটা বুঝতে পারি। তাই এখানে এসে কোনো ফেক কথা বলার লোক আমি নয়। কে এতদিন আপনাদেরকে ভাঁওতা দিয়ে এসছে মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর, তার দায়ভারটা আমার উপরে বর্তাচ্ছে। যখন আমি বলছি যে আমি পরিপূর্ণ আশা করছি, তখন সেটাকে আপনারা ধরে নিচ্ছেন যে হ্যাঁ এর মধ্যে হবে, নিশ্চিত উনি কথা দিয়েছেন এর মধ্যে হবে। শিক্ষক তো আপনারা ভাষাকে অ্যানালিসিস করতে শেখেননি। আমি পরিপূর্ণ আশা করি, হ্যাঁ আশাই মরে চাষা। আমি যদি সাকসেসফুল না হই এত কাজ করে, তাহলে ভাববো আশাই মরে চাষা। কিন্তু পরিপূর্ণ আশা করি কথাটা, আর আমি বলছি অমুক তারিখ পর্যন্ত হয়ে যাবে বা করিয়ে দেবো, এই দুটো কথার মধ্যে কি তফাৎ নেই? তো যাই হোক, আশাই চাষা মরবে না, আমার মতো চাষা বিশেষ করে। কারণ আমরা যখন চাষ করি তখন মাটির উর্বরতা থেকে শুরু করে ফলন শক্তি, বীজের ফলন শক্তি থেকে শুরু করে পরিবেশ পরিস্থিতি, জলবায়ু সমস্ত কিছু দেখেই চাষ করি। দেখছেন তো, কৃষি প্রধান এলাকা। হ্যাঁ, তো আমাদের চাষ ওরকমভাবে মাঠে মারা যায় না। আমাদের চাষ বলে বলে ফল দেয়। এবার বলছিলাম যে কথা, যে সমস্ত পার্শ্ব শিক্ষকদের আত্মীয় বা পরিচিতরা বিকাশ ভবনে এবং নবান্নে বিভিন্ন আধিকারিকের পদে রয়েছেন, একজনের ভিডিও বার্তা শুনে যখন আপনারা হতাশ হয়ে যান এবং তখন তারা জানতে পারেন, এরকম 4 জন আমাকে বলেছে গতকালই, 4 জনে বিভিন্ন আলাদা সেক্টরের, মানে বিকাশ ভবন এবং নবান্নের আধিকারিকদের সাথে যোগাযোগ করে তারা জেনেছেন যে যে বাবু কালকে এই বার্তা দিয়েছেন তারটা সত্যি না, আমরা যে কথা আপনাদেরকে বলছি মরাগাঙে জোয়ার এনেছি যে কথা বলে সেই কথাটা সত্যি। সেক্ষেত্রে নবান্নের একজন আধিকারিক একজনকে বলেছে
যে সালামবাবু যে কথাগুলো বলেছেন সেগুলো অক্ষরে অক্ষরে সত্যি, অক্ষরে অক্ষরে সত্যি। এবং ফাইলের এই অবস্থান, সে ফাইলের অবস্থানও পর্যন্ত বলে দিয়েছে এবং যাবতীয় যা যা বলে দিয়েছে একদম ঠিক। যদি আপনারা দাবি করেন যে কে বলেছে, আমি তার কনসেন্ট নিয়ে তার নামও আপনাদের কাছে হাইলাইট করতেও পারি। এটা একজন নবান্ন সূত্রে, বিকাশ ভবন সূত্রে এই ধরনের দুজন আপনাদের যারা আধিকারিক রয়েছে বিকাশ ভবনে, যে তিনটে নাম আমি প্রায় শুনি, সেই তিনটে নামের পক্ষ থেকেও একজন, জেন্ডারটা বললাম না, তাহলে বিষয়টা আইডেন্টিফাই হয়ে যাওয়া উচিত। কিন্তু তিনিও আপনাদের প্রতি খুব ক্ষুব্ধ ছিলেন এর আগে। আপনাদের কাছ থেকে যে বিষয় আমি শুনেছি, তার কাছ থেকে তারই কোনো ঘনিষ্ঠ বন্ধু বান্ধবী খবর কালেক্ট করেছেন, তিনিও এই কথাই বলেছেন যে সামনের সপ্তাহে হতে চলেছে। এইবার রাজ্যের এই পরিস্থিতি, ইন কেস এখনো আমি আশা করছি আমরা যে নির্ধারিত সময় পর্যন্ত পরিপূর্ণ আশা রেখেছিলাম, আমাদের সেই আশায় জল ঢেলে দেওয়ার মতো কোনো বিষয় নেই। এবার গভর্নমেন্টের বিষয়, রাজ্যের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি চলছে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থার উপরে একটা তুমুল আলোড়ন তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার পরিপ্রেক্ষিতে যদি এই 31 পর্যন্ত না হয়ে ইনকেস পরের সপ্তাহে হয়, তাহলে আমরা একদম মহাপাতক হয়ে গেলাম আপনাদের চোখে। বিগত দিনে যে কাজগুলো আমরা করেছিলাম সে কাজগুলোর পরিপ্রেক্ষিতে এটা হবে না। আমরা তো অনন্তকাল আপনাদেরকে ঝোলাচ্ছি না, কখনোই আপনারা অনন্তকাল ঝুলবেন না। আর যে কারণে আমরা দ্বিতীয় মুভমেন্টটা করেছিলাম যে হ্যাঁ একটু বাড়ানো দরকার আছে, যখন হবে দেখে নেবেন, ইভেন যখন হবে তখন আরও অনেক বিষয় দেখে নেবেন এবং তখন স্পষ্ট হয়ে যাবেন যে এগুলো কোথাকার খেলা, কিভাবে খেলা হয়েছে এবং এই খেলার পিছনে কাদের ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাই বলছি যে যারা আন্দোলনের পক্ষপাতী, যারা পথে নামার পক্ষপাতী, তারা পর্যন্ত অথেন্টিক সমস্ত ডকুমেন্টেশন দেখে এবং পরিস্থিতি বিচার করে আশায় বুক বেঁধেছে। তারা বারবার সেখানে দরবার করেছে। আপনারা যারা বাড়িতে বসে বিভিন্ন ট্রোলমূলক কমেন্ট করতে অভ্যস্ত, অন্তত তারা আপনাদের ওই দলে নয়। তারা অন্তত মাঠে নেমে কি করা যায় সেই চেষ্টার পক্ষপাতী। এবং তারা বারবার যে গিয়েছে, তারা কোনোবার কিন্তু আশাহত হয়নি এবং তারা স্যাটিসফাই হয়েছে বলে তারা শান্ত হয়ে চুপচাপভাবে রয়েছে। তাই বলছি আপনারা একদম ব্যতিব্যস্ত হবেন না। আর আমাকে এই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে বারবার যেন আপনাদের সামনে না আসতে হয় সেটাই আমি চাই। কিন্তু একজন নেতাস্থানীয় লোক যদি এরকম বলে আপনারা হতাশাগ্রস্ত হবেন, এটা স্বাভাবিক। তাই আবার আমাকে আসতে হয়, এটাই হলো নিয়তি। যতই ভাবি ভুলে যাব, মনও মানে না। আচ্ছা ডাক্তারবাবু, কি লম্বা চওড়া লেখা লিখছেন, পড়তে পারছি না। মহসিন মণ্ডল, আপনার কথা শুনে বিশ্বাসটা খুব উঁচুতে উঠে গেছে। হ্যাঁ, উঁচুতে উঠবে মানে একদম পুরো একদম হিমালয়ের মাথায় বিশ্বাস রাখুন। আমরা ফেক কথা বলা লোক নয়। যেটা পারবো না ডাইরেক্ট বলে দেবো হবে না, বা এই কন্ডিশন রয়েছে। বাস্তবের উপরে ভিত্তি করে যদি নেগেটিভ কোনো বিষয় থাকে তো স্পষ্ট সেই নেগেটিভ বার্তাই আমরা দেব। তারই পক্ষপাতী আমরা। যতক্ষণ না 100% পজিটিভ কোনো অ্যাক্টিভিটিস আমরা নিজে চোখে না দেখব, নিজে হাতে যে কাজ করব, হ্যাঁ নিজে না করব, ততক্ষণ পর্যন্ত আমরা ওইভাবে বলা লোক নয়। স্পষ্টভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আগে এবং আজও বলছি, ফাইলের গল্প নস্যাৎ করে দিয়েই বলছি, ফাইল অবশ্যই আছে, ফাইল অবশ্যই আছে। এবং মাননীয়ার কথা অনুযায়ী যেখানে সমস্ত ডিপার্টমেন্টের সব কিছু পদক্ষেপ পর্যায় রেডি হওয়ার পরে ওখানে গিয়ে আটকে যায়, ফেরত যায়, সেখানে মাননীয়া আপনাদের প্রতি সহানুভূতিশীল হয়ে এই সমস্ত কিছু করতে চলেছেন। আর সেটা আমি আপনাদেরকে জানানোর পরেও আপনারা এই ধরনের যদি ভেঙে পড়েন কি হবে? আমি বারবার আসি কেন জানেন? আপনাদেরকে সান্ত্বনা দিতে, শুধু মানবিকতার টানে। এই কারণে যে অনেকে
এই ধরনের দীর্ঘদিন এই ধরনের ভ্রান্ত ধারণা এবং মানুষ তাদেরকে ভ্রান্ত ধারণা দিয়ে লোভ দেখিয়ে এইভাবে একটা জায়গা এমন তৈরি করে দিয়েছে, যখন তারা আশায় বুক বাঁধে আর পরে যখন দেখতে পাই কারোর কোনো কথাবার্তা অনুযায়ী যে জানতে পারে যে এবারেও হচ্ছে না, তখন তারা অনেক ভারসাম্যহীনতায় ভোগে। তখন সুস্থ স্বাভাবিক চিন্তা তাদের মাথায় থাকে না। অনেকে আত্মহত্যা প্রবণ হয়ে অনেক কঠিন এবং ফালতু ডিসিশনও নিয়ে নেয়, যার মোটেও পক্ষপাতী আমি নয়। তাই বলছি যে ফালতু ডিসিশন এবং হতাশাগ্রস্ত হওয়ার কোনো বিন্দুমাত্র কারণ নেই। এখনো আশা করছি কাজ এনি টাইম ফেটে যাবে, কাজ ফাটিয়ে আমরা দম ফেলবো। এবার গভর্নমেন্টের ম্যাটার, খোদ আমাদের দিদির ম্যাটার। আগেও বলেছি, উনি জাতা মেয়ে নয়লা, উনি হলেন কিরণমালা, মুডের উপরে চলেন, মুড অনুযায়ী ফাট করে ঘোষণা করে দেবে এবং আপনারা আনন্দে আত্মহারা হয়ে যাবেন। এতদিন যে বঞ্চনা এবং বৈষম্যের কথা জানিয়ে আপনারা সোচ্চার হচ্ছিলেন, সেটা নিশ্চয়ই বাস্তব। সেই বাস্তবতা উপলব্ধি করেই আমরা পথে নেমেছিলাম, আর সেইটা তার জন্যে তিনি দায়ী নন। অনেকে বলেন যে 2009 সালে রাসমণি রোডে এসে উনি এই কথা বলেছিলেন। 2009 সালে তো দূরের কথা, আগের সপ্তাহে কখন কোথায় আপনি কি বলেছেন সেটাও আপনি ভুলে গিয়েছেন। আর 2009 সাল তো অনেক আগেকার কথা। তাহলে কি করতে হয়? ওই আদালতে নামি দামি উকিলদের পিছনে যেমন সবসময় একটা ভাড়াটা রেখে দিতে হয় উকিলকে খোঁচা দেওয়ার জন্য, স্যার আমার মামলাটা অমুক ঘরে রয়েছে, এত নাম্বার আইটেম এক্ষুনি উঠবে, অমুক জজ, এখন সিরিয়াল এই চলছে, আপনি একটু চলুন, না হলে সে সিরিয়াল পার হয়ে যায়, অথচ লয়ার যায় না। তো তেমনি কমিটি, সরকারের নিযুক্ত যে কমিটি, সেই দায়িত্বটা ছিল সেই কমিটির উপরে। আর শাসক সংগঠনের নেতার উপরেই তো, শাসক সংগঠনের কমিটি বা সভাপতি হওয়ার কারণ কি? যে সংগঠনের দুঃখ দুর্দশা ঠিকভাবে সরকারের কাছে তুলে ধরা। তাহলে সেই জায়গায় যাকে আপনারা ড্রাইভারের জায়গায় দাঁড় করিয়েছেন, তিনি ঠিকমতো যদি ড্রাইভিং না করতে পারে, তার কথার উপরে ভরসা করে শিক্ষামন্ত্রীও যদি আপনাদের সম্বন্ধে দুটো নেগেটিভ কথা বলে থাকেন, তাহলে সেটাও শিক্ষামন্ত্রীর দোষ নয়। তিনি যে আইডিয়া পেয়েছেন সেই আইডিয়া থেকে তিনি বলেছেন। তাহলে সেক্ষেত্রে মাননীয়ার পিছনে এই তদবিরটা তো করা উচিত ছিল কারোর। সে তদবিরটা কে করবে? তদবিরটা ঠিকঠাক হলে 2009 সাল তো দূরের কথা, আমার মনে হয় অনেকদিন আগেই এই সমস্যার সমাধান হয়ে যেত। এবার একটা বার্ডেন থাকে, সোর্সিংয়ের একটা জায়গা থাকে, সেই জায়গা থেকে সকলে সেই জায়গায় সহজে পৌঁছাতে পারে না। আপনারা 20 বছর ধরে চেষ্টা করে যে জায়গায় পৌঁছাতে পারেননি, আমরা খুব সহজেই সেই জায়গায় পৌঁছে গিয়ে সেই জায়গায় সেই তদবির করে সেই তদবির সফলতা পেয়েছে এবং সেই সফলতা পাওয়ার পরে আপনাদেরকে আমরা জানিয়েও দিয়েছি সব কিছু ঠিকঠাকভাবে একদম চাঙ্গা জায়গায় অবস্থান করছে। আপনারা সেই দিনটা এবার দেখতে পাবেন, সেই অপেক্ষা মাত্র। তাতে যদি 2 দিন ইনকেস দেরি হয়, সেক্ষেত্রে আমরা ভিলেন হয়ে যাব, কিচ্ছু যায় আসে না। আমরা প্রশংসার দাবিদার হয়ে আপনাদের জন্য এই কাজটা করতে এসেছি, সে কথা আমরা একবারও বলিনি। প্রচুর মানুষ কমেন্টস করছেন, এম রহমান আমরা করব জয়, আমরা করব জয়। ডেফিনেটলি উই শ্যাল ওভারকাম। তাই বলছি, কোনো সমস্যা নেই, সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ জলের মতো রয়েছে। শুধু তৃষ্ণার্ত অবস্থায় আপনারা রয়েছেন, হাতের ধারে পাচ্ছেন না, পান করতে পাচ্ছেন না। এনি টাইম আপনাদের মধ্যে চলে আসবে, চাতক পাখির মতো আপনারা অপেক্ষা করছেন, সেই স্বচ্ছ জলের ধারা আপনারা পেয়ে যাবেন, সেদিনের বেশি দেরি নেই। হ্যাঁ, আর এই সমস্ত অ্যানালিসিস বা এই সমস্ত বিষয়গুলো বুঝতে গেলে ওই বিদেশ থেকে ডিগ্রি অর্জন করতে হয় এরকম কোনো ব্যাপার নয়। চারদিকের সমস্ত বিষয়ের উপরে যদি একটু ব্রেন খাটান, একটু অ্যানালিসিস করেন, তাহলে স্পষ্ট বুঝতে পারবেন যে হ্যাঁ, কে কোন উদ্দেশ্যে কোন কথা বলছে, তার বলার পিছনে কারণটা কি, তিনি এক মুখে কত ধরনের কথা বলছেন। এগুলো কাটাছেঁড়া করে বিচার বিশ্লেষণ করার দায়িত্ব ছিল আপনাদের উপরে। আপনাদেরই সেক্টর, আপনাদেরই সহোদর মানে আপনাদেরই সাথে যুক্ত ওতপ্রোতভাবে। তাদের নার্ভ, তাদের মোটিভ আপনারা এতদিন ধরে চেনেন, অথচ
তাদের কথা যদি আপনারা না বুঝতে পারেন কে কোন উদ্দেশ্যে কি কথা বলছে, তাহলে আর কিভাবে কি হবে। তাই বিকাশ ভবনের আধিকারিক বলেছেন যে সামনের সপ্তাহে হবে। সামনের সপ্তাহে যদি ইনকেস হয়, আমরা না হয় ভিলেন হলাম, কিছু যায় আসে না তাতে, কাজটা হওয়া নিয়ে দরকার। কিন্তু আমরা চাচ্ছি এখনো এই 31 পর্যন্তই যেতে হয়, দেখা যাক। আর আরেকটা কথা হলো, মেসেঞ্জারে আপনারা অনেক শিক্ষিকা মহিলারা আমাকে SMS করেন, আপনারা আপনাদের জানার তৃষ্ণা মেটানোর জন্য আমাকে বিভিন্ন প্রশ্ন করেন। আমি সাধ্যমতো উত্তর দিই, চেষ্টা করি বিভিন্ন কিছু উত্তর দিতে। এবার আরেকটা বিষয় হয়ে গিয়েছে, আপনাদেরকে এত ভালোবেসে ফেলেছি যে পুরুষ মহিলা নির্বিশেষে অনেকের কমেন্টসে আমি লাভ রিয়াক্ট দিয়ে ফেলি। লাভ রিয়াক্ট মানে ওটা হলো খুব ভালো রিয়াক্ট। ওই আগে একদিনের জন্য আমি বিশেষ কারণে বাংলা ফেসবুক ব্যবহার করতাম। তো এই বাংলা ফেসবুক যাদের রয়েছে দেখবেন, লাভ রিয়াক্টটা টিপে ধরে দেখবেন, ওখানে লেখা রয়েছে খুব ভালো, আর লাইকটা লেখা আছে পছন্দ, কেয়ারটা যত্ন ইত্যাদি সব এরকম লেখা রয়েছে। তো ওটা আমি জানি খুব ভালো। তাই যাদের মন্তব্য আমার খুব ভালো লাগে তাদেরকে আমি লাভ রিয়াক্ট দিয়ে থাকি। কিন্তু বিষয় হলো, এই মেসেঞ্জারে যারা আমাকে SMS করেন, বিভিন্ন কিছু জানতে চান, তাদেরকে আমি অনেক কিছু জানাই। এবার তারাও যখন এই ধরনের কোনো উল্লেখযোগ্য তথ্য দিয়ে আমাকে সাহায্য করেন যে হ্যাঁ স্যার, আমাকে অমুক আধিকারিকের সাথে আমার এই যোগাযোগ, তিনি বললেন যে হ্যাঁ এই ব্যাপার, হ্যাঁ, তো সেটা শুনে আমিও দেখি যে হ্যাঁ আমাদের হিসেব অনুযায়ী সব কিছু ঠিকই আছে, একটা লাভ রিয়াক্ট মেরে দিলাম। এবার সমস্যা কোথায়? সমস্যা হলো আমার এই একটাই অ্যাকাউন্ট, অথচ এই অ্যাকাউন্টের দুটো মেসেঞ্জার, একটা আমার ওয়াইফের ফোনে আর একটা আমার ফোনে, দুটো মেসেঞ্জার অ্যাক্টিভ। মেসেঞ্জারে যার সাথে যে চ্যাট হয় আমার ওয়াইফ মোটামুটি দেখতে পায়, তাতে কোনো সমস্যা নেই। সমস্যা হয়েছে ওই লাভ রিয়াক্টের জন্য, কাল ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। তো জানেন তো, যে যত বড়ই মস্তান হোক, সবার উপরে একটা মস্তান থাকে, নিজের হোম মিনিস্টার। কারণ পরিবারে শান্তি না থাকলে তো সমস্যা। তো সেই জায়গা থেকে আমি খুব আমাকে ধুয়ে দিয়েছে। তো আমি বললাম যে আমি কাউকে কোনো রিয়াক্টই দেবো না আজকে থেকে। তো এই ব্যাপার। আসলে কি, এটা তো মহিলাদের একটা সহজাত প্রবৃত্তি যে স্বামীকে বাগে খাই খাক, যেন সতীনে না খায়। তো এটা স্বাভাবিক, প্রত্যেকে ধারণা বিভিন্ন ধরনের রাখে। কিন্তু আমি তো একদম খোলা মনের মানসিকতা নিয়ে আপনাদের সাথে মিশি। কিন্তু তারপরেও যদি কোনো ধরনের অনভিপ্রেত বিষয় হয়ে যায়, আর কি করা যাবে। যাই হোক, প্রয়োজনে আপনারা আমার পার্থ জোয়ারদার, আচ্ছা জাসমিন চৌধুরী, আপনি হাসছেন, আচ্ছা হাসির মতো গল্প, কিন্তু যার সাথে হয় সেই জানে, ভুক্তভোগীই জানে যন্ত্রণাটা কি। হালিম মামাকে আমি মাঝে মধ্যে টেনে আনি সলিসিটার হিসাবে। ও হালিম মামা, বাবা কালকে আবার বলছে পাঞ্চালি দিকে এক্ষুনি ফোন করো। বলি কেন? না, পাঞ্চালি দিকে আমি বলবো তুমি এই সংগঠনের কেউ নয়, কিছু করবে না এই সংগঠনের জন্য, তুমি যা করেছো বহুত করেছো, তুমি এবার থেকে রেস্ট নেবে শুধু। বলি কেন কেন মেসেঞ্জারে এগুলো কি? বলি কি? বাবা রে বাবা, কি অবস্থা। আমি বলি যখন আমি কোনো মাস্টারমশাইয়ের ভালো কথাতেও লাভ রিয়াক্ট দিচ্ছি, তাহলে তার মানে কি ওটা আমি আবার বাংলাটা ওপেন করে, ফেসবুকের বাংলা ভার্সনটা ওপেন করে ওই সিগন্যালটা টিপে ধরে দেখাচ্ছি, বলছি দেখো কি লেখা উঠেছে, খুব ভালো। তো কোনো খুব ভালো সব চলছে না। তো এই স্বামীকে বাগে খাই খাক, সতীনে না খাই, এই ধরনের বদ্ধমূল ধারণা অনেকের মধ্যে থাকে। এবং সেই জায়গা থেকে যদি আমি সমস্যায় পড়ে যাই বা ফেঁসে যাই, কি করার আছে? আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, সহযোগিতা করে একটু উদ্ধার করবেন। বাকি আমি আপনাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল, আপনাদেরকে আমার খুব ভালো লাগে, আপনাদের সাথে কথা বললে আমিও তুষ্ট হই। এবং ব্যক্তিগত পরিসরে যাদের সমস্যা জানার জন্য আমাকে SMS করেন, তাদেরকেও আমি তাদের সাধ্যমতো উত্তর দিয়ে তাদেরকে আমি
ভ্রান্ত ধারণা থেকে দূর করতে চাই। সেই জায়গা থেকে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হলে আর কি করা যাবে। সবার উপরে হোম মিনিস্টার সত্য, কারণ বাচ্চা কাচ্চার উপরে এফেক্ট পড়বে যদি অশান্তি করে, কি করবেন তখন? বাচ্চা কাচ্চার উপরে এফেক্ট পড়া মানে সেটা বাচ্চার বাবার উপরে এফেক্ট পড়া, সেই একই ব্যাপার। ঘুরে ফেরে ওই যাই 52 তাহাই 53, টাকা মাটি, মাটি টাকা। তাই কি বলবো, কিছু আর বলার নেই। আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের কাছে রয়েছে তারা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন কিছু জানতে চেষ্টা করবেন। আর আপনারা বাকি শিক্ষকদের নিয়ে কোনো সমস্যা নেই, আপনারা আমাকে মেসেঞ্জারে গালাগালি দেন, তাতেও কোনো সমস্যা নেই, চেষ্টা করে দেখুন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ওই সমস্যা ওই এক জায়গায়। তাই আচ্ছা, মালদা জেলা থেকে একটা স্বঘোষিত বাবা উদয় হয়েছেন শুনলাম। তিনি আমাকে কটু কথা বলছেন। মামা তার সাথে বাক যুদ্ধে অবতীর্ণ হচ্ছে, হালিম মামা। তো কি বলবো, বলতেই পারে এক দুজন এরকম মানসিক ভারসাম্যহীন যদি থাকে তো কি করা যাবে, তাদেরকে বাঁ-সাইডে ফেলে রাখুন, ঘাপ ঘাপ ব্লক মেরে দিন। কারণ ওই একটা ভালো ফলের সাথে একটা খারাপ ফল রাখলে ওই পচন সংক্রমণ হয় না। তাই জন্যে আমার অত সময় নেই, আমি ঘাপ ঘাপ ব্লক মেরে দিই। দেখেন তো, একবার দুবার আমি দেখি যে হ্যাঁ যদি শুধরে যায় ভালো, কারণ যেটা বাস্তব নয়, বাস্তবতার ভিত্তিতে যুক্তিসহ তথ্যসহ তিনি কথা বলেন না, তিনি শুধু ফালতুভাবে বিনা কারণে অ্যাটাক করেন। ওর থেকে আমি পত্রপাঠ বিদায় জানাই, খুঁড়ে নমস্কার, লম্বা করে খুঁড়ে নমস্কার দিয়ে ব্লকটা ঘাপ করে মেরে দিই, ব্যাস। তিনি তার জায়গায়, আমি আমার জায়গায়। তাই সব কিছু এখন ঠিক আছে। আমজাদ আলী বিশ্বাস, প্রাউড অফ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা যাক, অন্যবারের গল্পের সাথে এবারের বিষয়টাকে মেলাবেন না। এবারের বিষয়টা অথেন্টিক, 100% অথেন্টিক। আমরা নিজে হাতে এই বিষয়টা ডেভেলপ করেছি। কেউ যদি বলে যে এটা হয়নি, কিভাবে মানা যাবে? এবার শুধু আমার কথা নয়, সেখানে আপনাদের এত বড় সংসারের মধ্যে থেকে অনেকেরই 4 জনের এরকম সোর্স রয়েছে। তারা প্রত্যেকেই বাস্তবতার ভিত্তিতে একদম দারুণ কথা আমাকে উপহার দিয়েছেন গতকাল এবং পরশু। নবান্নের আধিকারিকরা ফোন করে বলছেন যে সালাম বাবুর কথা অক্ষরে অক্ষরে সত্যি, অক্ষরে অক্ষরে সত্যি, এবং ফাইল অমুক জায়গায় অমুকভাবে অবস্থান করছে। ফাইল ওই কুম্ভকাণ্ডের মতো এখন 6 মাস ঘুমোবে ওরকম ব্যাপার নয়। ফাইল এখন নড়াচড়া করছে, ব্যাপকভাবে নড়াচড়া করছে। একবার ডান পাশ ফিরছে, একবার বাম পাশ ফিরছে। শুধু একটা ভল্ট দিয়ে টেবিলের ওপরে এসে দাঁড়াবে আমাদের মাননীয়ার সামনে, মাননীয়া ধরে নিয়ে আপনাদেরকে পড়ে শুনিয়ে দেবে, ব্যাস, খেল খতম, পয়সা হজম। তাই বলছি, মরা গাঙে জোয়ার এনেছি আমরা, শেষ হাসিটাও হাসবো আমরা। ইনকেস কোনো পরিবেশ পরিস্থিতির কারণে যদি 2-1 দিন লেট হয়, তাও হাসিটা আমাদেরই, আমরাই হাসবো, আমরা সেলিব্রেট করব। আর আপনাদেরকে সেলিব্রেট করতে তো আগে থাকতে বলে দিয়েছি। আপনারা যদি এখনো না করেন, কি করা যাবে? আপনারা কেউ তো আমাকে আমন্ত্রণ করলেন না যে স্যার সেলিব্রেট করছি, আপনি চলে আসুন। কেউ এ ধরনের আমন্ত্রণ করেননি। মানে সবাই হতাশায় ভুগছেন। এত বড় একটা সমাজ, আর আমাকে এইভাবে বলার অধিকারটা আপনাদের আসে কোথা থেকে একবার জানি। কারণ আমাদের সিংহভাগ সমর্থন দেখানোর একটা বিষয় ছিল, আপনারা জানেন, যে কারণে আমি একাধিকবার, বহুবার আপনাদেরকে সদস্য সংগ্রহের বিষয়ে বলেছি। সেক্ষেত্রে আপনারা কার্যকারণ সম্বন্ধ উড়িয়ে দিয়েছেন। আগে মেঘ না আগে বৃষ্টি, সেই প্রসঙ্গটাও আপনারা ভুলে গিয়েছেন। আগে হোক, হলে আমরা মেম্বারশিপ নেবো। তখন আমরা মেম্বারশিপ নিয়ে করবো কি? আমরা কি মেম্বারশিপ নিয়ে ব্যবসা করতে এসেছি যে আপনাদের মেম্বারশিপটা আমাদের এত প্রয়োজন যে তখনও আমরা মেম্বারশিপ নেব? তখন আমরা মোটে মেম্বারশিপ নেবই না। তাই যখন মেম্বারশিপের দরকার, যখন সিংহভাগ সমর্থনের দরকার ছিল, তখন আপনাদের ভূমিকাটা কি? আপনারা তো ফেসবুকে
আমার সাথে প্রচুর শিক্ষক শিক্ষিকা কানেক্টেড রয়েছেন, কিন্তু নিচ্ছেন, অনেকেই নিয়েছেন, কিন্তু সিংহভাগ হতে অনেক দেরি। কারণ এই পার্শ্ব শিক্ষক প্রজাতিটা এমন একটা প্রজাতি, এরা কারোর কথায় একই সময়ে একতাবদ্ধ হতে পারেনি, আর এখন পাচ্ছে না, আর ভবিষ্যতেও পারবে না। আর যে জাতি একতাবদ্ধ নয়, যে জাতির মধ্যে ঐক্য নেই, যে জাতি সংহতি নিয়ে চলে না, তাদের উন্নতি কিন্তু খুব কঠিন। তো এটা বুঝতে পেরে আমরা আবেদন রেখেছিলাম যে সেটা আমরা চেষ্টা করছি। এটা যেহেতু একটা অনেক বড় পরিবারের বিষয়, বিশেষ করে 42,000 কমপক্ষে আপনাদের সংখ্যা, এতগুলো শিক্ষক শিক্ষিকা যেখানে রয়েছেন, তাহলে সেটা গ্র্যাজুয়ালি ডেভেলপমেন্ট হবে, একসাথে অ্যাট এ টাইম সবাই আসবে না। তাই আমরা বুঝতে পেরেছি, কারণ প্রতিদিনই কিছু না কিছু হচ্ছে, কিন্তু একসাথে যে কোনোদিন যে ঢালাওভাবে আপনারা এগিয়ে এসছেন এরকম কোনো দিন নেই। তো সেই জায়গা থেকে জয়শ্রী মণ্ডল, খালি হাতে সেলিব্রেট হয় কি? হ্যাঁ হয়, মনের আনন্দটাই সব থেকে বড় আনন্দ। ঠিক আছে, ওই বাচ্চাদের মতো ওই পাথরকুচি, খোলামকুচি, পাতা কুচি কুচি করে কি সুন্দর রান্না করে আনন্দ করে, দেখেন না? ওটাই হলো সেলিব্রেশন। ইচ্ছা থাকলে উপায় হয়। আপনাদেরকে সেলিব্রেট করতে বলে দিয়েছি আমি, তারপরেও আপনারা সেলিব্রেট করছেন না, সেলিব্রেশন করছেন না, তো কী করা যাবে? তো আপনারা একসাথে একতাবদ্ধ হতে পারবেন তেমন সংহতিপূর্ণ জাতি নন, অথচ আপনারা সেই বিষয়টা ফুলফিল না করে আমার দিকে আঙুল তোলেন। আমার দিকে তখনই আঙুল তোলাটা সমুচিত ছিল যখন আমার দেয়া ওই যে একটা বিষয়, আমার নয়, আমার উপরে চাপিয়ে দেওয়া ওই যে একটা কন্ডিশন, ওই কন্ডিশনটা ফুলফিল করতে করতে আপনারা সকলে সমবেতভাবে সমান গতিতে এগিয়ে আসতেন। যদি তা আসেননি, তাহলে সেই জায়গা থেকে আমাদের এখন কি করণীয়? নিবেদন, আবেদন, নিবেদন। আমরা যে একটু গম্ভীরভাবে বলবো কেন, এটা তো এই করেছি আমরা, এটা আপনারা এই বলেছিলেন, তাহলে হবে না কেন, সে জায়গা নেই, সে জায়গা আমাদের রাখেননি। হয়েছে, অনেক হয়েছে, কিন্তু সিংহভাগ তো দূরের কথা, ওই সিংহর বাচ্চা পর্যন্ত এখনো পৌঁছায়নি, যেহেতু সংখ্যাটা অনেক আর ধীরে ধীরে হচ্ছে, কি করা যাবে? কিন্তু এটা সুদূর অদূর ভবিষ্যতে এরকম হতে পারে, সেই টার্গেট রেখে আমরা বিকল্প আবেদনও পৌঁছে দিয়েছিলাম, বা বিকল্প চেষ্টা এখনো করছি, যাতে ওইটা কোনো বাধা না হয়। তারপরেও কিন্তু আপনাদের আঙুল তোলাতে কোনো বাধা নেই, সেটা বুঝতে পারছি। যাই হোক, চম্পা ঘোষ একদম চাঙ্গা, অনেকগুলো দিয়েছেন, খুব ভালো। শাহিদুল ইসলাম, মুখ্যমন্ত্রী কিন্তু আগে ঘোষণা করেন। যাই হোক, লেখাটা চলে গেছে। বীরসিংহ থেকে বলছি, মধুসূদন ঘোষ, সেলিব্রেট করবো, ধন্যবাদ। আবুল হাসানাত মোল্লা, প্রবীর সামন্ত, মনটা পুড়ে ছাই হয়ে গিয়েছে, মরুভূমি হয়ে গেছে মনটা। বুঝতে পেরেছি। মলয় দাস, সেলিব্রেশন পর্ব শুরু হবে বঙ্গোপসাগরের কোলে সাগর ব্লক থেকে, একদম এক্স্যাক্টলি, নিশ্চয়ই আপনার ওখানে আমি চলে আসবো, সেলিব্রেশন করলেও চলে আসবো, আর না করলে চলে আসবো, কারণ আপনি তো আমার মামা। হালিম মামার অতি ঘনিষ্ঠ, মানে কি আমারও মামা। আচ্ছা, দিব্যেন্দু ভট্টাচার্য, জিও নিয়ে সবাই একেবারে কলকাতায় সেলিব্রেট করব। ঠিক আছে, তাই হোক, আপনারা করবেন, আমি না থাকতে পারি, আর কি করা যাবে? কারণ কাজ ফেটে গেলে আমাকে আর পাবেন না, আমি তখন আবার অন্য কাজে ড্রাইভ দেবো। কাজ যে কত ধরনের কাজ পড়ে রয়েছে, আর আপনাদের এই কাজটার জন্য যে কত হেডেক নিয়ে প্রতি মুহূর্তে কি টেনশনের সময় কাটছে, সেটা তো আপনারা জানেন না। মিঠু চক্রবর্তী, আপনার পাশে আছি, থাকবো। বাবা, 31 মে পার হয়ে যাওয়ার পরে, ইনকেস যদি 31 তারিখ পর্যন্ত না হয়, তাহলে পাশে কেমন আছেন, কি ব্যাপার, কিভাবে বলি আগে থাকতে, তখন কমেন্টের ধর্ম হয়তো চেঞ্জ হয়ে যাবে। যাতে সেটা না হয়, আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই।
আর যদি ইনকেস দু একদিন হয় তো কি করা যাবে, কিছু করার নেই সেক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে অনন্তকালের অপেক্ষার মতো কোনো বিষয় নেই। তন্দ্রিমা কুণ্ডু, আপনি সব্যসাচী, আপনিই পারবেন। দেখা যাক। ঠিক আছে, মোহাম্মদ বজুল হক, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। কিভাবে সদস্যপদ নিতে হবে এখন আর অত বলার টাইম নেই। ইভেন আমাকে অনেকেই SMS করেন কিভাবে সদস্যপদ নিতে হবে, আমি আপনাদেরকে সেই লিঙ্ক দিতে পারি না, কারণ আপনাদের পিছনে এত সময় দেওয়ার মতো অফুরন্ত সময় হয়ে ওঠেনি আমার। আপনারা একটু আমার পেজে গিয়ে খুঁজে নেবেন, বা আমাদের M রহমান মামা আছেন, মীর কাসেম বাবু আছেন, আরও যারা যারা রয়েছেন, মেহবুব মামা আছেন মুর্শিদাবাদের, আর সাকির ভাই মুর্শিদাবাদের, উনিও খুব উল্লেখযোগ্যভাবে কাজ করছেন। হ্যাঁ, সুস্মিতা সুনিতা ঘোষ, আচ্ছা, ফোন নাম্বারটা দিন। আবার ফোন নাম্বার দেবো আপনাদেরকে? ফোন নাম্বারটা এইভাবে কোনোভাবে দেওয়া সম্ভব হচ্ছে না এখন, এমনিতে যা ব্যস্ত আছি, আর আপনাদের কথার উত্তর দিতে গিয়ে আমি যথেষ্ট ব্যতিব্যস্ত হয়ে উঠছি। একটু ধৈর্য ধরুন। আপনারা যতক্ষণ আমাকে ফোন করে যত কিছু জানতে চাইবেন, ততক্ষণ আমার মাথাটা যদি ঠান্ডা থাকে, ততক্ষণ আমিও আমার কাজটা করে আপনাদের কাজটা ডেভেলপমেন্ট করতে পারি। 100,000 জন শুধু আমাকে SMS করছেন, মে মাসে হবে তো, এই হবে তো, এটা এই ব্যাপার, তাহলে কি বলবো? সব কিছু যদি আমি বলে দিই তাহলে আপনাদের ভূমিকাটা কি রয়েছে? পরিবেশ পরিস্থিতির উপরে ভিত্তি করে আপনাদের অ্যাক্টিভিটিস নিতে হবে। আপনারা কলম যোদ্ধা হয়ে সেটুকুনি বুঝতে পারবেন না। রুমা বিশ্বাস, কি আশায় বাঁধি খেলা ঘর, এটা তো বেদনার বালুচর নয়। কি আশায় খেলা ঘর বাঁধবেন কেন? এখানে অবশ্যই বুক ভরা আশা নিয়ে খেলা ঘর বাঁধার দরকার নেই, প্রকৃত সংসার বাঁধতে হবে এখানে। মীর কাসেম খান, আব্দুল হালিম স্যার, M রহমান, তন্দ্রিমা দিদির সাথে কথা বলুন। আচ্ছা, ইন্দ্রাণী চাকি দত্ত, ফোন নাম্বার দেবেন প্লিজ। আচ্ছা, আপনার সাথে আছি স্যার। ভবেন্দ্রনাথ মণ্ডল, আমার কথার উত্তর দিলেন না, কি কথা? শাহাবুল হক, কথাটা আগে কখন উপরে উঠে চলে গিয়েছে, নজর দিতে পারিনি, তখন হয়তো কথা বলছিলাম। কি কথা? আপনি SMS করুন, কোনো অসুবিধা নেই, আপনি আমার মেসেঞ্জারে SMS করুন। শাকির শেখ, স্যার আপনি সব কথা বলবেন না? না না, কোনো অসুবিধা নেই, তাতে কোনো সমস্যা নেই। ওই অনেকে ক্রেডিট নেওয়ার জন্য একটু নাচানাচি করবে, সব কথা বললে একটু খোঁচা দেওয়ার চেষ্টা করবে, যাতে এখন না হয়ে 1 মাস পরে হয়, ক্রেডিটটা তখন আমরাই নেব, এই ধরনের বিষয় পারবে না, সেসব পারবে না, এত সহজ বিষয় নয়, কারণ এখানে খেলা অন্য আছে। আচ্ছা, ফিরোজ মন্ডল ইজ ওয়াচিং। এই শালাবাবু, কেমন আছো? ফিরোজ মন্ডল, আচ্ছা। অজিত সোরেন, জিতকার স্যার, জিতকার। প্রীতম রয় চৌধুরী, কয়েকদিন অনেকবার ইনবক্স করেছি, আচ্ছা আমি ফের দেখে নিচ্ছি। অনেকের ইনবক্স করা রয়েছে, পেন্ডিং হয়ে রয়েছে, আমি দেখতে পাচ্ছি না। অনেকেই আপনারা SMS করছেন, যাই হোক, অনেক কথা বললাম, বিকালটা ফাঁকা রেখেছিলাম আপনাদের জন্য, প্রকৃতির মাঝে এসে সময় দিতে পারলাম, আমারও ভালো লাগলো। হতাশা কাটাতে পারলাম কিনা জানি না। ঠিক আছে, অনেকে অনেক কিছু জানতে চাচ্ছেন। টেট পাসদের নিয়ে কথা বলুন, এক্ষুনি বলা ওটা সম্ভব নয়, একটা একটা করে কমপ্লিট করতে দেন, সবার নিয়ে কথা বলবো। হুড়াহুড়ি করবেন না, লাইন দিয়ে আসুন, সব দেখে নেওয়া যাবে। অনেক সেক্টর অনেক আবেদন করে রেখেছে, একটা একটা করে হোক, একসাথে সব নিয়ে আর ওই জড়িয়ে পড়া ওর পক্ষপাতী আমি নয়। একটা কাজ ধরবো, একটা কাজ একদম ক্লিয়ারভাবে করব, মাইলস্টোন পুঁতে দেবো, আবার দ্বিতীয় মাইলস্টোনের উদ্দেশ্যে এগোবো।
নূর আমিন শেখ, দাদা আপনার কর্মফল নিন্দুকদের মুখে ঝামা ঘষে দেবে, দোয়া করুন সেটাই যেন হয়, কারণ সেই জায়গায় পড়ে আছে, বাস্তবিক পরিস্থিতি সেটাই। হ্যাঁ, এনি টাইম গেম বাস্ট হয়ে যেতে চলেছে। এবার সেই জায়গা থেকে যদি আমরা যেটা আশা করেছি সেই দিনের মধ্যে যদি না হয়, তাহলে সেটা কি করা যাবে, কিছু করার নেই। সেক্ষেত্রে খোঁচা দিচ্ছি, যেখানে যেখানে যা খুললে হয় তার জন্য করছি। কেমন নেগেটিভ দেখুন। এই মোহাম্মদ জাহির, উনি বলছেন বালির বাঁধ, বালির রামপ্রসাদ, যা কিছু সব বালি দিয়ে গড়া। আপনার চশমাটাই বালি দিয়ে গড়া, ওই জন্য এতদিন যে অ্যাক্টিভিটিস হয়েছে সেগুলো আপনি দেখতে পাননি। চশমাটা বদলান, দেখবেন সবকিছু কংক্রিটের, শুধু বালি দিয়ে গড়া আপনার চশমা, যেটা দৃষ্টিশক্তিকে আচ্ছন্ন করে রেখেছে। অনেকের অনেক কমেন্টস। ফিরোজ মন্ডল, আপনি কেমন আছেন স্যার? এই শালাবাবু, ভালো আছি, এসো আমাদের বাড়িতে এসো। আচ্ছা, দা ফাদার জাহাঙ্গীর, আমার সারপ্রাইজটা বলে দেবেন। সারপ্রাইজের সময়ে আমি বলে দেবো। সারপ্রাইজ পেয়ে যাবেন, আমি পেয়ে যাব, সকলের থেকেই পেয়ে যাব, এটা আমি আশা রাখছি। সুমিতা রয়চৌধুরী, আপনার লাইভ আমাদের হতাশা মুক্ত করে। হ্যাঁ দিদি ভাই, এই হতাশা মুক্তির দায়িত্ব নিয়েই আমি অবতীর্ণ হয়েছি, সেই কারণেই বারবার আপনাদের কাছে আসা, যাতে আপনারা হতাশাগ্রস্ত না হন। কারণ হতাশাগ্রস্ত করার জন্য অনেকে অনেক ভূমিকা নেবে, হতাশাগ্রস্ত করার জন্য নয়। তারা তাদের ক্রেডিটের জন্য করছে, কিন্তু বিনিময়ে আপনারা হতাশাগ্রস্ত হচ্ছেন। চম্পা ঘোষ, সব ঠিক আছে, একদম সব ঠিক আছে, বিন্দাস আছে, ঠিক মানে পুরো একদম দাবাং। যা কাজ আমরা করে দিয়েছি, কাজ ফাটিয়ে চৌচির করে দিয়েছি একদম। এই মাসেই আমি বলেছিলাম সেই সুখবরটা, যেটা সর্বাধিক শেয়ার হয়েছে, আর এই মাসটা এখনো কাটেনি, এবং এই মাসের মধ্যে মাঝখানে একটা বিরতি এসছে, একটা কারণে, যে আরো উল্লেখযোগ্যভাবে করার জন্য এত কিছু ফ্যাক্টর কাজ করছে। তারপরেও আপনারা যারা এই মাস শেষ হওয়ার আগেই এ ধরনের নেগেটিভ কমেন্টস একজন দুজন করেন, তাদেরকে আমি আর কি বলবো। চালের কাঁকড় বলে অসম্মান করতে চাই না, আপনাদের মানসিক সুস্থতার অভাব আছে, এটুকুনি আমি বলতে পারি। একজনের কৃতকর্মের দায়ভার অন্যজনের উপরে আপনারা চাপাচ্ছেন। 20 বছর বা 7-8 বছর 10 বছর ধরে যারা আপনাদের সাথে খেলে এসছে, তাদের দায়ভারটা আমার ঘাড়ে চাপাচ্ছেন, আমাদের ঘাড়ে চাপাচ্ছেন। প্রকৃত কি সেই দায়ভার আমাদের উপরে পড়ে? আমরা প্রশংসার দাবিদার ছাড়া কোনো নিন্দা বা কটূক্তি বা কোনো ট্রোলের পাত্র নয়। তারপরেও যদি আপনারা করেন, কি করা যাবে? ফিরোজ মন্ডল, কবে আসবো? অ্যাট এনি টাইম চলে এসো ভাই। আচ্ছা, চম্পা ঘোষ, স্যালুট স্যার। সুস্মিতা ঘোষ, আচ্ছা ঠিক আছে, আসতে বলবো। সালাম বাবুকে বললে শুধু হবে, আমাদের বলুন। আচ্ছা ঠিক আছে। আপনার লাইভ দেখে নতুন প্রাণের সঞ্চার হয়। নূর আমিন শেখ, ওই জন্য আমি লাইভটা কাটতে চাচ্ছি না, দেখেননি যে প্রাণটা আরো সঞ্চার হোক। কালীচরণ রয়, উজ্জীবিত হলাম কিছুটা, ধন্যবাদ। এর ডিউরেশন কতটা সেটাই আমার জানা নেই, শুধু এর ডিউরেশন হয়তো ওই 31শে মে পর্যন্ত। জাসমিন চৌধুরী, রেসপেক্ট, আপনাকেও সম্মান জানাই। আচ্ছা, সুদীপ অধিকারী স্যার, ভালো থাকবেন সব সময়, আপনারা ভালো রাখলে নিশ্চয়ই ভালো থাকবো। মধুচন্দা ঘোষ, স্যার বীরভূম আসুন একবার। আচ্ছা ঠিক আছে। বেতনটা এক্সাক্ট কত হবে? ধনঞ্জয় মন্ডল, কেস খাওয়াতে চাচ্ছেন আমাকে? হ্যাঁ, বিরোধী দলের সাথে গাঁটছড়া বেঁধেছেন নাকি? মনের ইচ্ছাটা এটা জানার, সেটা বুঝতে পারছি। খারাপ হবে না,
খুব ভালো হবে। দিদি ভালো, দিদিকে শুধু একটু ওই হাওয়া দিতে হয়, একটু প্রশংসা করতে হয়, দিদি ভালো। আর না হলে দিদি যখন রেগে যায় তখন ওরকম কি শুরু করে জানেন তো, চাড্ডা গাড্ডা নাড্ডা ফাড্ডা কত কি বলেন, কাকা মামা, সেগুলো নিয়ে আবার বিরোধীরা বিভিন্ন ধরনের মিম বানান। দিদির মধ্যে অনেক প্রতিভা আছে। এই বয়সে দিদি যা করেছেন, দিদি যা সমাজসেবা করেছেন তার তুলনা হয় না। ওই হিন্দু ভোটটাকে একত্র করার জন্য ওই শুভেন্দু অধিকারীর মতো এসে ফেক হিন্দুত্ব নিয়ে মাঠে নেমে পড়বে যে এই 50 বছরের পরে তবে আসল হিন্দু হয়েছে, আর বাকি সব নকল হিন্দু। আর কথায় কথায় ওই হিন্দু মুসলিম ইস্যু ছাড়া অন্য কোনো ইস্যু নেই, শুধু হিন্দু ভোটটা একত্র করার জন্য। সব হবে নাকি? মানুষ সব জানে। দিলীপ ঘোষ যে প্ল্যাটফর্মটা করে দিয়ে গিয়েছিল সেটা পর্যন্ত বজায় রাখতে পারলো না শুভেন্দু অধিকারী। আবার সেই গেরুয়া পাগড়ি পরে এসে নাচানাচি শুরু করে দিয়েছে। ওই গেরুয়া কি আমাদের বাঙালিদের কোনো কালচার নাকি? মোদিজি এক কথা বলছে, তার বিপরীত কথা বলছেন উনি আরো বড় নেতা। সবকা সাথ সবকা বিকাশ উনি কেটে দিচ্ছে। আর এম রহমান মামা কালকে লিখেছিলেন অন্য এক নেতার ক্ষেত্রে, আমাদের পার্শ্ব শিক্ষক নেতা অন্য একজনের ক্ষেত্রে বলছিলেন ওনার অর্জুন সিং এর সাথে ভালো সম্পর্ক। অর্জুন সিং নামটা আপনি পুরোপুরি আনতে পারেননি, কিন্তু অর্জুন সিং এর নামটা আনবেন না কেন? অর্জুন সিং নর্দমার কীটের থেকে অধম, ক্রিমিনাল, পাকা ক্রিমিনাল। একটা কাকিমা মহিলা কি বিচ্ছিরি গালাগালি করলো একদম ক্যামেরার সামনে, ওপেন, দেখলেন না? ওদের কোনো গ্রহণযোগ্যতা রয়েছে? ওরা শুধু অশান্তি লাগাতে চাইবে রাজ্যে। আর এই চাকরি প্রার্থীদের যে ধর্ণা হচ্ছে, যে আন্দোলন হচ্ছে, এর পিছনেও ওদের সুশুড়ি রয়েছে। শুধু ওদের কাজ হলো সুশুড়ি দিয়ে রাজ্যটাকে অশান্ত করা, যার ফলে আপনাদের মতো অনেক বিষয়ে উন্নয়নমূলক কাজ একটু ব্যাহত হয়, একটু বিলম্বিত হয়। প্রকৃত ওরা কোনো উন্নয়নমূলক কাজে যোগদান করতে পারে না, শুধু রাজ্যটাকে অশান্তি করার জন্য হিন্দু মুসলিম ইস্যু থেকে শুরু করে ফেক জাতীয়তাবাদ ইস্যু থেকে শুরু করে একের পর এক ইস্যু, একের পর এক জিগির তোলে। বেকারের কর্মসংস্থান থেকে শুরু করে রুটি রুজির বিষয়, এই সমস্ত বিষয়ের উপরে ওদের কোনো আলোকপাত করতে দেখেছেন কোনো দিন? তাই রাজনীতির খপ্পরে পড়বেন না, রাজনীতির খপ্পরে পড়ে উন্নয়নটাকে বিলম্ব হতে দেবেন না। আপনারা যারা আমার পেজে রয়েছেন, আমি জানি আপনারা অনেক ভালো, আপনাদের কমেন্ট দেখে বোঝা যায় আপনারা অনেক ভালো। তার মধ্যে এক একজন যদি হঠাৎ হতাশাগ্রস্ত হয়ে আমাকে দুটো কথা বলে দেয়, আর কি করব? একবার বোঝাতে চেষ্টা করি, যদি না বোঝে পত্রপাঠ বিদায় জানাই। একজন খুব ভালো একটা গল্প লিখেছেন, গল্পটা পড়ার আগেই চলে গেল। আসলে এই স্ক্রল হয়ে যায়, খুব কুইক স্ক্রল হয়ে যায়, অনেক মেসেজ তো। আচ্ছা, আপনারা তো অনেক সময় দিলেন। তারপরে আমাদের মেহবুব মামা থেকে শুরু করে আমাদের তন্দ্রিমা কুন্ডু, শাশ্বতী হাসান ভট্টাচার্য, আমাদের মাসুদ মামা, মেন একদম